নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবাসরীয় দুপুরে আপনারা শুনতে চলেছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের দ্বাদশ পর্ব। আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত মিতিন মাসির সমগ্র প্রথম খণ্ড থেকে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প সারান্ডায় শয়তানের দ্বাদশ পর্ব। তো চেষ্টা সত্ত্বেও হাতিটাকে বাঁচানো গেল না। সকালে সবে ঘুম থেকে উঠেছে টুপুর। মিতিনদের ঘর তখনও বন্ধ। সুমায়া হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল কাল রাতেই খুন হয়ে গেছে হাতিটা। টুপুর উদ্ভ্রান্তের মতো মিতিনদের দরজায় ধাক্কা দিল। চোখ কজলাতে কজলাতে বেরিয়ে মিতুনও হতচকিত। তুমি এই খবরটা কোত্থেকে পেলে? সুমায়া ফুঁপিয়ে কেঁদে উঠল। ফরেস্ট গার্ড এসে খবর দিল দিদি, শয়তানরা ওকে লিগিরদাতেই মেরেছে। লিগিরদা? একসঙ্গে টুপুর আর মিতিনের গলা দিয়ে বিস্ময় ঠিকরে এলো। হ্যাঁ দিদি, দাঁত ভি উপড়ে নিয়েছে। মিতিন দুহাতে চুল খামচে ধরল, মাথা ঝাঁকাচ্ছে। না না, তা সাহেবরা কোথায় গেলেন? সাহেব লোক তো শুনেই জিভলিয়ে বেরিয়ে গেল। আমাকেই বললেন আপনাদের জানিয়ে দিতে। অবনী আর সহেলি বেরিয়ে এসেছেন ঘর থেকে। পার্থ কয়েক সেকেন্ড কারো মুখেই কথা নেই, যেন মৃত হাতির স্মরণে শোক পালন চলছে। মিতিনি বরফ ভাঙল, গলা থেকে ধিক্কার দিচ্ছে। ছি, এটা কি হলো? আমরা কি নির্বোধ রে! ওরা যে আবার লিগিরদাতেই চেষ্টা করবে, এই সরল সত্যিটুকু কেন মাথায় এলো না তখন? ছি, তার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেল। আরে না আসাই তো স্বাভাবিক, ওখানে তো ওরা ফেল করেছিল। আর সেই জন্যই তো ওরা মাস্টার প্ল্যানটা বদলায়নি। চোরা শিকারী দলের পান্ডা সাতঘাটের জল খাওয়ালো, বুঝলে? আমরা কি ভাবতে পারি আর না ভাবতে পারি সেটাও সে আমাদের আগে ভেবে ফেলেছে, বুঝতে পারছো? হি ইজ অলওয়েজ ওয়ান স্টেপ আহেড। লিগিরদার প্ল্যানটা ভেস্তে গেছে বলে ওরা আর লিগিরদার যাবে না, আমাদের এই ভাবনাটাও পড়ে ফেলেছে রাবণ। জানতো কাল লিগিরদার পাহারা থাকবে না, আর সেই সুযোগটাই ওরা নিয়েছে। সহেলি বললেন, কি ডেঞ্জারাস লোক রে! মিতিন অস্থিরভাবে পায়চারি করছে। আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আরে আমার তো অন্তত বোঝা উচিত ছিল এই সাধারণ ব্যাপারটা, যে রাবণ হস্তি চরিত্রটা আমাদের চেয়ে অনেক 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 ভালো জানে। সে নিশ্চিত ছিল যে হাতি 1-2 দিনের মধ্যে লিগিরদা আসবেই। না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তো এখন আমরা কি করব? লিগিরদা যাব, এক্ষুনি যেতে হবে। তুমি এক কাজ করো, নজরুল ভাইকে ডাকো। সুমায়া বলল, আমি যাবো দিদি, আমার দ্রব্য দুখাচ্ছে। ঠিক আছে, চল। মিতিন ঘরে ঢুকে পোশাক বদলে নিল চটপট। টুপুরও, পার্থ, অবনীও রেডি। জঙ্গলে এই প্রথম অবনীকে তাড়াহুড়ো করতে দেখা গেল। বুম বুম ঘুমোচ্ছে, তাকে আর ডাকা হলো না। ওইটুকু ছেলের ওই বিচ্ছিরি দৃশ্য দেখার কোনো দরকার নেই। সহেলি রয়ে গেলেন বুমবুমের কাছে। তড়িঘড়ি জিপে উঠে বসলো বাকিরা। লিগিরদার রাস্তাটা আজ বড় বেশি লম্বা মনে হচ্ছিল সকলের। কেন যে পথ ফুরোয় না কে জানে। বন দফতরের বহু কর্মী পৌঁছে গেছে লিগিরদায়। খবর ছড়িয়েছে বেশ চারিদিকে। ভিড় করেছে জঙ্গলবাসীরাও। টুপুররা গিয়ে দেখল দৃশ্যটাকে যত ভয়ঙ্কর ভাবছিল, দৃশ্যটা তার চেয়েও ভয়ঙ্কর। রক্তে মাখামাখি হয়ে পড়ে আছে হাতিটা। সল্ট লেক থেকে হাত 30 তফাত, সুঁড়ের ঠিক ওপরে কপালের মাঝখানটাতে 3-3টে বুলেটের গর্ত, এবং 2টি দাঁতের
একটিও নেই। ডিএফও হন্তদন্ত মুখে দৌড়ে এলেন। ইস, কি বাজে ব্যাপার বলুন তো। আমি যে স্যারকে এখন কি জবাবদিহি করব। হাতির মৃত্যু নিয়ে নয়, ডিএফও ব্যাকুল ওপরওয়ালাকে কৈফিয়ত দেওয়ার চিন্তায়। ওসব নিয়ে নয় পরে ভাববেন, আগে আসল কাজটা করুন। গজদন্ত দুটোকে কিভাবে উদ্ধার করা যায় সেই চিন্তাটা করুন। দাঁত নিয়ে পালাতে পারবে না। জঙ্গলের সব গেটে ওয়াকি টকিতে মেসেজ চলে গেছে, প্রত্যেকটি গাড়ি সার্চ করা হবে। আর ধরুন যদি তারা গাড়িতে না যায়, তখন কি করবেন? ভুলে যাবেন না, জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু একটা ট্রেন লাইনও আছে। তাই তো। ডিএফওর চোখ ঘোলাটে হয়ে গেল। এটা তো ভাবিনি। আচ্ছা, জঙ্গলের ভেতরে তো একটাই স্টেশন, করমপদা। প্যাসেঞ্জার ট্রেনটা সকালে করমপদায় কখন আসে সেটা বলতে পারবেন? ভেবা চাকা খাওয়া মুখে এদিক ওদিক তাকাচ্ছেন ডিএফও। সামটার রেঞ্জার তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কেবল থেকে ট্রেন ছাড়িয়ে একটা পৌঁছি, ও তোমার এই করমপদ এই সাড়ে 8টায় পৌঁছাবে। সর্বনাশ, 7টা যে বেজে গেছে। এখনই তবে ওয়াকি টকিতে করমপদায় জানিয়ে দিই, ট্রেনটাকে আটকাক। না, আপনারই যাওয়া উচিত ওখানে। মিতিনের স্বরে এমন একটা দৃঢ়তা ছিল যে তাকে অগ্রাহ্য করতে পারলেন না ডিএফও। দৌড়ে জিপে উঠে পড়েছেন। হাতের ইশারায় 4 জন সশস্ত্র বনকর্মীকে গাড়িতে তুলে নিয়ে মুখ বাড়িয়ে মিতিনকে বললেন, আপনি আসবেন না? আপনারা এগোন, আমরা যাচ্ছি পিছনে। লিগিরদা ছাড়ার আগে আর একবার হাতিটার কাছে গিয়ে দাঁড়ালো মিতিন। পাশে টুপুর আর সুমায়া। কি অসহায়ভাবে পড়ে আছে অত বড় প্রাণীটা। চোখের মনি স্থির, যেন এখনও এই নিষ্ঠুর পৃথিবীটাকে দেখা তার ফুরোয়নি। জঙ্গলের সম্রাটের চোখে এখনো জঙ্গলের ছায়া। মিতিন দাঁতে দাঁত ঘষে বলল, এই শয়তানগুলোকে না একদম ছাড়া চলবে না, একদম ছাড়া চলবে না রে সুমায়া, একদম ছাড়া চলবে না। শুকনো পাতা মারিয়ে ছুটল জিপ। হাতির মৃত্যুতে নজরুলও দারুণ ব্যথিত। চাপা ক্রোধে চোয়াল শক্ত হয়ে গেছে তার। শাঁ শাঁ ছোটাচ্ছেন গাড়ি, খানিকটা বেপরোয়াভাবেই। মিনিট 15 মধ্যেই আগের জিপখানাকে ধরে ফেললেন নজরুল। করমপদার গেটে পৌঁছে জোরে জোরে হর্ন বাজাচ্ছেন ডিএফও। বনকর্মীটি দৌড়ে এলো। আজ সে উর্দি পড়েছে। সেলাম ঠোকে বলল, জি সাব। মিতিন লাফিয়ে নামলো জিপ থেকে। চেঁচিয়ে ডিএফওকে বলল, এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন মিস্টার মারান্ডি। বনকর্মীটির মুখ পলকে পাংশু। ডিএফওকে কিছু জিজ্ঞেস করার সুযোগই দিল না মিতিন। বলল, সব কথা পরে হবে, আগে ওকে তাড়াতাড়ি জিপে তুলুন। এর কোয়ার্টারেই আমি গজদন্ত প্যাকিংয়ের বাক্স দেখেছি। কোনো প্রতিবাদ জোড়ার আগেই সশস্ত্র বনরক্ষী জিপে পুরে ফেলল বনকর্মীটিকে। মিতিন নজরুলকে বলল, এবার সোজা স্টেশন, জলদি জলদি। তো কবজি ঘুরিয়ে ঘড়ি দেখল। 8:28, তার মানে ট্রেন বেরিয়ে যায়নি তো। রোমাঞ্চকর অভিযানের সঙ্গী হয়ে অবনীয় রীতিমতো উত্তেজিত। হাত মুঠো করে বললেন, পেয়ে যাবো মনে হচ্ছে। প্যাসেঞ্জার ট্রেন কি আর ঠিক টাইমে আসবে? অবনীর অনুমানই সঠিক। ট্রেন ঢোকেনি এখনো, তবে সিগন্যাল ডাউন হয়ে গেছে। বেশ কিছু লোক অপেক্ষা করছে ট্রেনের জন্য। প্ল্যাটফর্মের অন্য প্রান্তে একটা বড়সড় জটলা। ভিড়ের মধ্যে মধু বাবাকে দেখা যাচ্ছে। ইয়া 2খানা প্যাকিং বাক্স রাখা রয়েছে প্ল্যাটফর্মে। একটায় অধিষ্ঠান করেছেন মধু বাবা, পাশেরটায় তাঁর চেলা। আদিবাসী ভক্তরা বিদায় জানাতে এসেছে মধু বাবাকে। ঢিপ ঢিপ প্রণাম ঠুকছে। আশীর্বাদ করার ভঙ্গিতে একটা হাত উঁচু করে তুলে রেখেছেন মধু বাবা। মিতিন দৌড়তে দৌড়তে মধু বাবার সামনে গেল। মুখে একটা বিচিত্র হাসি ফুটিয়ে বলল, কি চললেন কোথায়? পাশের বাক্সটার উপর থেকে চেলার যথারীতি হিন্দিতে উত্তর, বাবা।
বারসই যাচ্ছেন। হঠাৎ বারসই? কালই তো রাউরকেল্লা থেকে ফিরলেন। চেলা একটি লোককে দেখিয়ে বলল, ইনি বাবা শিষ্য যদুনাথ মোহান্তি, ইনি বাবাকে নিয়ে যাচ্ছেন। অদূরে দণ্ডায়মান লোকটির পরনে ধুতি পাঞ্জাবি, চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো, নাকের নিচে শোভা পাচ্ছে এক জবরদস্ত ভিরাপ্পান গোঁফ। মিতিন হেসে বলল, কি হালদার বাবু, আপনি টাইটেলটা পাল্টালেন কবে? এমন আবার বদখদ একখানা গোঁফও লাগিয়েছেন দেখছি। এটার কারণ কি? দুদিকটা তো সমানও হয়নি আবার। ডান পাশটা যে বেশি ঝুলে যাচ্ছে। যদুনাথ ওরফে হালদার ভুল করে গোঁফে হাত দিয়ে ফেলল এবং তৎক্ষণাৎ খুলে পড়েছে গোঁফ জোড়া। মিতিনকে কষ্ট করে গ্রেফতার করার কথা বলতেও হলো না। ডিএফও সঙ্গী এক বন্দুকধারী এঁটি চেপে ধরেছে হালদারের। নির্বিবাদে হালদার গোঁফ জোড়া দিয়ে দিল বনরক্ষীটিকে। মিতিন ততক্ষণে 2 প্যাকিং বাক্সের মধ্যে ঢুকে পড়েছে। ব্যঙ্গের সুরে বলল, কি সাধু মহারাজ, আপনার তো আর বারসই যাওয়া হলো না। এবার আপনি কি করবেন? এবার আপনিও না হয় ভালোই ভালোই আপনার গোঁফদারি জমা করে দিন। আচ্ছা, আপনার আলখাল্লাটাও কি খুলে নেব? চেলা প্যাকিং বাক্স থেকে নেমে পড়েছে। গুটিসুটি পায়ে সরে পড়ার চেষ্টা করছিল। মিতিন তর্জনী তুলল, এই এই একদম নড়ার চেষ্টা করবে না, একদম নয়। ফরেস্ট গার্ডদের রাইফেল কিন্তু একদম লোডেড। সঙ্গে সঙ্গে ডিএফও হুঙ্কার জুড়লেন, গেট সেট। তড়াক করে একসঙ্গে সবকটা রাইফেলের সেফটি ক্যাচ উঠে গেল। চেলাটির মুখে অসহায়তার ভাব ফুটে উঠল। এই চোপ, একদম চোপ। আর হিন্দি নয় বাবা, আর হিন্দি নয়। হালদারের পো, এবার বাংলায় কথা বলো। বলেই এক হ্যাঁচকায় তার দাড়িটা খুলে নিল মিতিন। ঠিক তখনই একটা ভোজবাজি ঘটল, কিংবা সার্কাস। অদ্ভুত ক্ষিপ্রতায় একখানা ব্যাক ভল্ট খেলেন মধুবাবা। প্যাকিং বাক্সের পেছনে পড়েই স্প্রিং দেওয়া ছুরির মতো লাফিয়ে উঠলেন। সাপের মতো এঁকে মেঁকে ছুটতে শুরু করেছেন প্ল্যাটফর্ম বে। সমস্ত রাইফেলের নল ঘুরে গেছে মধুবাবার দিকে, কিন্তু তারা নিশানা স্থির করতে পারছে না। ডিএফও গর্জন করলেন, পাকড়ো পাকড়ো। সহসা এক আশ্চর্য কাণ্ড। তীব্র বেগে কোনো একটা বস্তু উড়ে গিয়ে আঘাত করল মধুবাবার ঘাড়ের নিচটায়। সঙ্গে সঙ্গে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়লেন মধুবাবা। সবকটা চোখ একসঙ্গে ঘুরে গেল। সুমায়ার হাতের গুলতিটা তখনও কাঁপছে থরথর, চোখ জ্বলছে সুমায়ার। অবনী স্থানকাল পাত্র ভুলে শিশুর মতো হাততালি দিয়ে উঠলেন, আরে সাব্বাস, সুমায়া তো কামাল করে দিল। মিতিন বলল, ও আর উঠলে হয়। মাটি পুড়িয়ে গুলতির গুলি বানিয়েছে সুমায়া। আর সারান্ডা পাহাড়ের মাটিতে তো লোহা আছে। মধু বাবার ভবলীলা বোধহয় সাঙ্গ হলো। কাছে গিয়ে অবশ্য দেখা গেল মধুবাবা ভালো রকমই জীবিত। জ্ঞানও ফিরেছে, তাকাচ্ছেও পিটপিট। পার্থ ঝুঁকল, আসুন আসুন আসুন। এবার মানে আপনার চুলদাড়িটাও খুলে দিই নাকি? অবনী বললেন, পরচুলাটা তুমিই খোলো, দাড়িটা না হয় আমিই খুলি। আরে এমন দুর্দান্ত অভিযানে আমারও একটা শেয়ার থাক। ডিএফওর কাছে পুরো ঘটনাটাই বুঝি প্রহেলিকার মতো লাগছিল। মিতিন তাকে বাস্তবে ফেরালো। কেজো গলায় বলল, এবার তাহলে প্যাকিং বাক্স দুটো খুলে দেখে নিন। 2টো গজদন্তই আছে। আর এই মধু বাবাটিকে একটু সাবধানে নিয়ে যান, বুঝলেন? এ কিন্তু জেল ভাঙতে দারুণ ওস্তাদ। দুবার কেনিয়ার জেল থেকে পালিয়েছে। ডিএফও হতবম্ব মুখে বললেন, আপনি একে আগে চিনতেন? চিনতাম মানে ছবি দেখেছি আর কি। এই লোকটার আসল নাম হলো গর্জন রায়। এক অতি প্রতিভাধর শয়তান। একসময় ইনি নামি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেছিল। মূল বাড়ি হলো জলপাইগুড়ির কাছে রানীনগরে। এখন বিশ্ব নাগরিক। আর পেশা হলো চৌর্যবৃত্তি।
হাতির দাঁত লুট করা ইনি স্পেশালাইজ করেছেন। মধুবাবা ওরফে গর্জন রায়কে হাতকড়া পরিয়ে দিল বনরক্ষীরা। হালদার গোলদার জুটিরও হাতে শিকল। স্টেশনে উপস্থিত আদিবাসীদের চোখে পলক পড়ছে না। সরল মুখগুলো হাঁ করে তাকিয়ে আছে এই পুরো ঘটনাটার দিকে। ট্রেনের হুইসেল শোনা গেল। বারসই যাওয়ার গাড়ি ঢুকছে প্ল্যাটফর্মে। ডিএফও আরও কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, মিতিন তাকে থামিয়ে দিয়ে বলল, আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, আরও একজনকে খাঁচায় পুরতে হবে। যে কাকে? সিংহ মশাই। এই গর্জন রায় যদি রাবণ হন তো উনি মেঘনাথ। আমার আন্দাজ বলছে এই ট্রেনেই আমরা দর্শন পাবো জামদার সিংহর। টুপুরের চোখ বিস্ফারিত। পুরুষোত্তম বাবু এই ট্রেনে আসছেন? তিনি আড়াল থেকে নাকি নাকি বিকাশ সিংহ? দাঁড়া দাঁড়া, একটু ধৈর্য ধর, এক্ষুনি দেখতে পাবি। ট্রেন থামলো। যাত্রীরা ওঠানামা করছে। ডিএফওকে সঙ্গে নিয়ে কামরায় কামরায় উঁকি মারছিল মিতিন। একটা দরজার সামনে দাঁড়িয়ে গেল এসে। হিমশীতল গলায় বলল, আসুন সিংহমশাই, আসুন। আমরা যে আপনারই পথ চেয়ে বসে আছি। দীর্ঘকায় মানুষটা সুরসুর করে নেমে এলো প্ল্যাটফর্মে। টুপুরের গলা দিয়ে শব্দ ঠিকরে এলো, আরে এই যে মুকুল বাবু। এতক্ষণ আপনারা শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির গল্প অবলম্বনে সারান্ডায় শয়তানের দ্বাদশ পর্ব। গল্পের সূত্রধার এবং মিতিনের ভূমিকায় আমি রায়া, গল্পকথক চেলা, বনকর্মী এবং সুমায়ের ভূমিকায় প্রীতম, পার্থ এবং রেঞ্জারের ভূমিকায় সুমন, টুপুরের ভূমিকায় পৌলমী, সহেলির ভূমিকায় আশা, ডিএফওর ভূমিকায় অনিমেষ, অবনীর ভূমিকায় সুদীপ্ত, পোস্টার ডিজাইন এবং স্পেশাল সাউন্ড এফেক্টসে প্রীতম। আবার দেখা হবে আগামী রবিবার সারান্ডার শয়তানের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গল্প বুক। ধন্যবাদ।